সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক আফাজউদ্দিন বিপ্লব। এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 18 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 নিহত বিডিআর সদস্যগুলোর পরিবারের কি হবে? 2010 ছাত্রলীগের সংঘর্ষের নেপথ্যে সিট দখল এবং চাঁদা বাণিজ্য। 2012 উড়োজাহাজ লিজের নামে বিমানে হরিলুট, রেলের কালো বিড়াল ও আন্দোলন। 2013 26 মার্চের পর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি। প্রধানমন্ত্রী হিংস্র হয়ে উঠেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2014 বিদ্যুতের দাম বাড়তি, কম খরচে উৎপাদন নয় কেন? 20 মার্চ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করবে বিএনপি। 2015 চট্টগ্রাম কলেজে পুলিশের অভিযান, 72 ঘুমন্ত ছাত্র আটক। সালাউদ্দিন আহমেদ নিখোঁজের 8 দিন। 2016 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, ব্ল্যাক হোলের রিজার্ভ মানি। 2017 র্যাব ব্যারাকে আত্মঘাতী জঙ্গি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন বিএনপি। 2018 ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পুনঃস্থাপন প্রকল্পের শুরুতেই বড় খাপলা, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত। 2019 স্থানীয় সরকার ব্যবস্থা শাসক দলের কবজায়, বাঘাইছড়িতে গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ নিহত 6। 2020 করোনা ভাইরাস কমিউনিটিতে সংক্রমিত হচ্ছে। 2021 কোভিড আইসিইউতে আগুন, স্থানান্তরকালে 3 জনের মৃত্যু। নির্বাচন কমিশন যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ। 2022 গুম, বিচার বহির্ভূত হত্যা নিয়ে জাতিসংঘের উদ্বেগের অর্থপূর্ণ সাড়া দেওয়া উচিত বাংলাদেশের। 2023 বিএনপি সমাবেশ আজ, পাল্টা সমাবেশ আওয়ামী লীগের। শুরুতেই যাচ্ছি আফাজউদ্দিন বিপ্লব। বিপ্লব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম নিহত বিডিআর সদস্যগুলোর পরিবারের কি হবে। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। বিডিআর হত্যা নিয়ে আবারও দেশে আলোচনা হচ্ছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনে সুষ্ঠু তদন্ত রিপোর্টের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলোচনা সমালোচনা যাই হোক, যার গেছে সে বুঝে। যিনি নিহত হয়েছেন, যার স্বামী হারিয়েছেন তিনি বুঝেন, যার পিতা শিশু তার বাবা হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, তারা সেই ব্যথা বেদনাটা বুঝবে। অন্যরা সেটা সেভাবে আমরা আলোচনা করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সেই অনুভূতিটা আমরা সেটা বুঝবো না, সেই ব্যথাটা, সেই দুঃখটা বুঝবো না। এবং তাদের কি হবে আমরা এটা নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে। এটা বিচার হয়েছে ওই সরকারের আমলে, এটা বিচার, দীর্ঘ বিচার হয়েছে, অনেক বিডিআর সদস্যের শাস্তি হয়েছে, কিন্তু এটা নিয়ে অনেক সেই বিচার নিয়েও কিন্তু নানান আমি সেটাই বলছি, সেই বিচার নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং নিহতদের পরিবারের পক্ষ থেকেও নানান ধরনের প্রশ্ন, এবং কেউ কিন্তু এখনো পর্যন্ত ওই বিচারকে ন্যায় বিচারের স্বীকৃতি দেয়নি এবং সেই বিচারের যে সুষ্ঠু তদন্ত সেইটাও কিন্তু মানে স্বচ্ছ একটা তদন্ত, প্রশ্নবিদ্ধ তদন্ত হয়েছিল, মানে যার ফলে পরিবারদের পক্ষ থেকে নানান রকম অভিযোগও ছিল। যদিও পরিবারগুলোকে ওই সময় এক ধরনের কিছু সান্ত্বনা, কিছু মানে ক্ষতিপূরণ এটা সেটা দিয়ে নানান রকম ভাবে এই করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের মূল দাবিটা ছিল যে এটার দায়ী ব্যক্তি কারা, মূল ঘটনার কারণটা কি এবং এটার জন্য দায়ী কারা সেটা চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। সেটা নানান আলোচনায় কিন্তু নানান সময় ওই সময় যারা রাষ্ট্র পরিচালনায় ছিল তাদের কিন্তু সংশ্লিষ্টতা বা তাদের এক ধরনের
সংস্পর্শ কিন্তু উঠে এসেছে, এরপরই আবার ধামাচাপা পড়ে হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে সেটা যখন তারা দাবি করছে তখনই ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং এই সরকার এসে যেটা করছে, এই সরকার এসে ওই বিষয়গুলিতেই হাত দিয়েছে যে, এবং এই যে বিতর্কের বিষয়টা আপনার প্রশ্নের বা এই বাকি অংশ যেটা বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু তদন্ত রিপোর্টের ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী, বর্তমান সরকার এসে ওই জায়গাটাতে হাত দিয়েছে যে অপ্রাপ্তি, যে অসন্তোষ যেটা ছিল পরিবারের পক্ষ থেকে, যেন সুষ্ঠু ন্যায় বিচার হয় নাই, এটা নিয়ে বিতর্ক আছে, ওই জায়গাটাতে হাত দিয়েছে। এবং একটা তদন্ত কমিটি করা হয়েছে, একটা কমিশন করা হয়েছে, সেই কমিশন তদন্ত করছে। ইতিমধ্যে অনেক কিছু বের হয়েছে এবং তদন্ত কমিশন পুরো রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা বিভিন্নভাবে বোঝা গেছে যে এটার সাথে অনেক কিছুই জড়িত আছে। শুধু একমাত্র যে সাদামাটাভাবে বিডিআরদের দায়ী করা, বিডিআর বিদ্রোহকে তো শুধু দায়ী করা বা ডাল ভাত কর্মসূচিকে দায়ী করা, শুধু বিডিআরদের দায়ী করে এটার পিছনে যে আর কিছু নেই, সেরকম কিছু না। এটা সুষ্ঠু তদন্ত হলে পরে বাকিটা বলা যাবে। তবে আমরা আশা করি যে এই সরকার এটার ব্যাপারে একটা এক ধরনের সুরাহা করবে, এই ব্যাপারে আন্তরিক, এবং এই জন্যই একটা কমিশন গঠন করেছেন এবং কমিশন খুব নিরবিচ্ছিন্নভাবেই কাজ করে যাচ্ছে। কমিশনে যারা রয়েছেন তাদের সততা, ন্যায়পরায়ণতা নিয়ে কিন্তু এক ধরনের পজিটিভ, তাদের ন্যায়পরায়ণতা এবং তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং এই জন্যই এই ব্যাপারে একটা আপনারা অনেকটা আস্থা এবং শহীদ পরিবারগুলো অনেকটা আশাবাদী, শুধু আমরা না। জি, ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। একই বিষয়ে অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, আপনার কাছে জানতে চাই যে বিডিআর হত্যাকাণ্ড, যদিও এটি বিদ্রোহ বলে এতদিন চালিয়ে দেওয়া হয়েছিল, এটি আসলে পরিষ্কার একটি হত্যাকাণ্ড ছিল, এবং হত্যাকাণ্ড নিশ্চয়ই যখন কোনো হত্যাকাণ্ড ঘটে তার পেছনে এক ধরনের পরিকল্পনা উঠেই আসে। পরিকল্পনা যখন হত্যাকাণ্ড ঘটবে তখন পরিকল্পনার বিষয়টি আসে। তো এই বর্তমান যে সরকার তদন্ত শুরু করেছে, এই পরিকল্পনাকারীরা বেরিয়ে আসতে পারবে কিনা, তদন্তের যে গতিপথ, তাতে কি পরিকল্পনাকারীরা বেরিয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা? আমি মনে করি যে শুধুমাত্র হত্যা এটা দেখলে আসলে হবে না। আমরা কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে অথবা তদন্তের ক্ষেত্রে আমরা আইনি ভাষায় যেটা দেখি, আমরা যে মোটিভটা খুঁজতে হবে। আমি শুধু ইন্টেনশন দেখলাম যে হ্যাঁ এখানে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে বা ক্ষোভ থেকে হয়েছে, কিন্তু এরকম শুধুমাত্র এরকম উপরে উপরে ঝাপসা অ্যাপারেন্টলি দেখলে হবে না বিষয়টি। কারণ এটি একটি বাংলাদেশের অনেক ঘটনার মধ্যে এটি অন্যতম ঘটনা। স্বাধীন বাংলাদেশের এর চেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেনি। সুতরাং এটাকে শুধুমাত্র তারা একটি ডাল ভাতের কর্মসূচি, সেখান থেকে গ্রিফট হয়ে তারা এটি করেছে, সেটার উপরে যদি আমরা মনে করি যে এটি যথেষ্ট, আমার মনে হয় যে সেটি করার কোনো সুযোগই ছিল না। এবং আমরা যারা এই বিষয়টি আরও আগেই আমরা বুঝেছি, যারা সচেতন নাগরিক বাংলাদেশের, তারা কিন্তু একটি দিনের অপেক্ষায় ছিলেন যে এরকম দিনটি কখন আসবে যখন আমরা এই বিষয়টিকে ন্যায় বিচার আমরা প্রত্যাশা করতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারবো। আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেই সুযোগটি হয়েছে, এবং এই বিষয়গুলো আমরা যেটা দেখেছি, এই ইন্টারিম সরকারে যারা রয়েছেন তারা যথেষ্ট সদিচ্ছা রাখেন এবং সততার সাথে এই বিষয়গুলোকে আবার প্রশ্ন উত্থাপিত করেছেন। এবং আমি মনে করি যে কমিশন করেছেন, সেই কমিশনের প্রধান যাকে করেছেন তাকে আমি দেখেছি একজন দৃঢ়চিত্তার একজন মানুষ, এবং যথেষ্ট সততা এবং সদিচ্ছা তার রয়েছে। আমার মনে হয় যে এখান থেকে প্রকৃত যে ঘটনা সেটি বের হয়ে আসবে। মোসাদ্দেক বিল্লাহ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে, প্রধানমন্ত্রী হিংস্র হয়ে উঠেছেন এরকম একটি সংবাদের শিরোনাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2013 সালে এই বক্তব্যটি দিয়েছিলেন। শেখ হাসিনার এই হিংস্রতার শেষ পরিণতি কি 2024, নাকি আগামীর রাজনীতিতেও এরকম আরো শিরোনাম আসবার সম্ভাবনা আপনি দেখেন? আমি যদি দেখি যে বর্ষিয়ান নেতা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আসলে ওই সময় একটি বাস্তবভিত্তিক যথার্থ একটি বিষয় তিনি বলেছেন, আজ করতে পেরেছেন অনেক আগে, যেটা আমরা 2024 সালে আমরা তখনও আজ করতে পারিনি। তিনি এই বিষয়টিকে তখনই একটি ডিফাইন করেছেন যে তার চরিত্রটা আলটিমেটলি কি হতে পারে, এবং সেই হিংস্রতার সর্বশেষ রূপ আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট। এর আগে এবং 36 দিন আমরা দেখেছি, এবং একটি বিষয় নারকীয় এবং হিংস্রতা কতটা তার যদি সুযোগ থাকতো তিনি হয়তো আরো হিংস্রতা চালাতেন, এবং আমরা তো সেটা জেনেছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই, এবং সেটি উঠে এসেছে। তিনি 5 তারিখেও কিন্তু আরো বল প্রয়োগ করে
তিনি থাকতে চেয়েছিলেন। তার মানে হলো যে তিনি কতগুলো মানুষ, কত হাজার মানুষের জীবনের বিনিময়ে তিনি তার হিংস্রতার রূপ আরো প্রকট করে দেখাতে চেয়েছিলেন, প্রকাশ করতে পারেননি তিনি। এবং একটি বিষয়, এই 36 দিনে যতগুলো মানুষ বাংলাদেশে মারা গেছে, আমরা এটি অনেক জায়গায় শুনেছি যে ফিলিস্তিনের গাজায় আমরা শুনি যে প্রতিদিন একদিনে এত মৃত্যু এই অল্প সময়ে পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ঘটনা নেই। সুতরাং শেখ হাসিনার সেই যে হিংস্রতা, সেটার আমরা সর্বশেষ রূপ আমরা 5 তারিখ পর্যন্ত দেখেছি, এবং সামনেও আমরা দেখব কিনা সেটা আসলে আমাদের উপর নির্ভর করছে। এরকম এই সংস্কৃতিতে কি আবারও আমরা সামনে, এটা আমাদের উপরেই নির্ভর করছে। আমরা যারা জনগণ রয়েছি, সচেতন জনগণ, আমরা যারা দাবি করি, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের চলন, এটার উপরে এগুলো নির্ভর করছে। আমরা যদি আমাদের এই ইউনিটি, আমাদের যদি রাজনৈতিক এই ঐক্যবদ্ধতা যদি আমরা ধরে রাখতে না পারি, আমরা যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট আবার সুযোগ নেবে। এটি খুব স্বাভাবিক। আবার অন্য কেউ তো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সুতরাং আমরা যারা জনতা রয়েছি, তাদেরকে এই জুলাই আগস্টের মতোই যেভাবে আমরা সচেতন হয়েছি, বিদায়ী তো তাকে আমরা পরাজিত করতে পেরেছি, আমাদেরকে এভাবে সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটি মাথায় নিয়েই আমাদেরকে সামনে পথ চলতে হবে। জি, ধন্যবাদ মোসাদ্দেক বিল্লাহ। আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। আফাজউদ্দিন বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা 2013 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার যে হিংস্র রূপ সেটি আঁচ করতে পেরেছিলেন। ভবিষ্যৎ রাজনীতিতে কি এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, ভবিষ্যৎ রাজনীতিটা কেমন হতে পারে? শেখ হাসিনার কোন কোন চরিত্রের জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি? 13 সালে কাজ করতে পেরেছিলেন, সেটার আমরা প্রমাণ পেয়েছি 24 সালে। তো এখানে তার দূরদর্শিতাটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো যে শেখ হাসিনার যে হিংস্রতা, এই হিংস্রতা আসলে এটা একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘদিনের তার যে সেটাই গড়ে উঠছে। এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে লড়াই করে গণ অভ্যুত্থান করে তাকে বিদায় করেছি, আবার যাতে সেটা না হয় সেজন্যই তো আমরা এই রক্ত দিয়েছি। এই রক্ত থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? এই রক্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন গড়ে উঠতে না পারে। ফ্যাসিবাদ তো আমাদের অজ্ঞাতসারেই বেড়ে উঠেছে। না, আমাদের কোন অজ্ঞতার কারণে বা কোন বিষয়টা আমরা নজরে না আনবার কারণে সেটা হৃষ্টপুষ্ট হয়েছে। আমরা হতে দিয়েছি যে রাজনীতিকে আসলে আমরা রাজনীতিবিদদের হাতে তুলে দেই নাই, রাজনীতিকে আমরা তুলে দিয়েছি হলো এক ধরনের মাফিয়া বা ব্যবসায়ী, রাজনীতিবিদ বা যারা ক্ষমতা লিপ্সু তাদের হাতে তুলে দিয়েছি, এবং আমরা নিজেরাও রাজনীতি সচেতন হই। সে দায়িত্ব তাহলে জনগণ, নাগরিক হিসাবে নাগরিক দায়িত্বটুকু আমরা পালন করিনি। আমরা যেখানে প্রতিবাদ করার কথা ছিল প্রতিবাদ করিনি, আমরা আপোষ করেছি, বা আমি ভালো থাকার চেষ্টা করেছি। আমি শুধু নিজে ভালো থাকার চেষ্টা করেছি, বাকিরা কি হলো সেটা নিয়ে না। এক জায়গায় একটা ঘটনা ঘটছে, আমি পাশ দিয়ে চলে যাচ্ছি, যে কি হচ্ছে এটা আমার দেখার দরকার নেই। এই যে মানসিকতাটা, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, তাহলে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে, আবার ফ্যাসিবাদ ঘটতে পারে না, ঘটবেই। কারণ মানুষের মধ্যে লোভ, হিংসা, এগুলি মানুষের চরিত্রের একটি অংশ। এখন আমরা যদি আবার চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে না যাই, তাহলে কিন্তু আবার সেরকম ফ্যাসিবাদ আবার গড়ে উঠবে, আবার শোষক শ্রেণী গড়ে উঠবে, আবার হিংস্রতা গড়ে উঠবে, আবার আরেকটা কিছুদিন পরে। কিছুদিন আগে আমরা দেখলাম বনানীতে এক ধরনের মব, এখন এবং আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবার পরে আমরা দেখলাম যে সেই যে বাড়িতে এই মব হয়েছে বা এইভাবে তল্লাশির নামে ভাঙচুর করা হয়েছে, সেই বাড়িরই পুরনো কেয়ারটেকার, যিনি আওয়ামী লীগেরই এক ধরনের কর্মী বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মানে তারা সুযোগটি নিবে। আমরা যদি এখন তো তারা সুযোগ, তারা তো আছে, তারা তো নিচ্ছে, তারা তো সুযোগ, এবং তারা তো ঘোষণা দিয়ে রাতের, তারা বলেছে যে আমাদেরকে দিনে বের হতে দেবে না, আমরা রাতে কাউকে ঘুমোতে দেব না। তো তারা তো সেই সুযোগ নেবে। আমরা যদি এখন নিজেরা সচেতন না হই, নিজেরা যদি সেভাবে চলতে না পারি, তাহলে তো এটা ফ্যাসিবাদের পতিত ফ্যাসিবাদ যারা, পতিত স্বৈরাচার যারা, তাদের চরিত্রই হইল এটা যে পরবর্তীতে এই সুযোগগুলি নেয়, যে লুপহোলগুলি থাকে, সেই লুপহোলগুলি থেকে সে সাবোটাইজটা করে।
তো আমরা সেই জায়গাটাতে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে মানে সরকারকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, নাগরিকদের নাগরিক দায়িত্ব থেকে সচেতন হতে হবে। জি, ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমরা একটি সংবাদে দেখলাম বিদ্যুতের দাম বাড়তি, কম খরচে উৎপাদন নয় কেন? দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। হাসিনা সরকার নিজেদের সুবিধা মতো বেশি দামে জ্বালানি ক্রয় করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুট করত। দেশের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। শেখ হাসিনার অঙ্গীকার সারা দেশ কি ঘরে ঘরে বিদ্যুৎ বা এরকম বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন করবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, এবং এটা করতে গিয়ে যেটা করেছিল নামে বেনামে শত শত কুইক রেন্টাল মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুরু করেছিল। এবং কুইক রেন্টাল লুটপাটটা কিভাবে হয়েছে? কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি চালাতে হয় কিন্তু জ্বালানি তেল দিয়ে, এবং এদেরকে ফার্নেস অয়েল দিয়ে, এবং এদেরকে মানে অনুমতি দেওয়া হতো যে তেল আমদানি করার জন্য ইচ্ছে মতো। তো ওরা ইচ্ছে মতো এবং ডিউটি ফ্রিতে ইচ্ছে মতো তেল আমদানি করে সে তেল আবার বাজারে দ্বিগুণ তিনগুণ দামে এসে বিক্রি করে দিত, কিন্তু উৎপাদন করতো অল্প কিছু দিয়ে। এইভাবে করে ধরেন যে শত শত কেন্দ্রকে উৎপাদন অনুমতি দিয়েছে, তারা উৎপাদন করেছে ঠিকই, কিন্তু তারা যে পরিমাণ আমদানি এবং আমদানি এবং উৎপাদনের সমন্বয়টা করেছে, যে লুটপাট করেছে, সেটা একেবারে অস্বাভাবিক। সেটার হিসাবের কোনো মানে হিসাব, এবং এই খেসারতকে আমাদের দিতে হবে, এই খেসারতটা বিদ্যুৎ খাতকে দিতে হবে, কারণ ওই কুইক রেন্টালগুলি তো এখন চলতে পারবে না, ওইভাবে আমদানি করতে পারবে না। যদি আমদানি না করতে পারে তো ওই যে শতভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখাচ্ছিল আমাদের 21,000 মেগাওয়াট 29,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, কিন্তু এখন তো সেটা হবে না। তাহলে কি গ্রিড ফল করবে? সেক্ষেত্রে উৎপাদন কম হবে। উৎপাদন কম হলে আমাদের উপর চাপ পড়বে এবং অর্থনীতির উপর চাপ পড়বে। বিদ্যুতের উৎপাদন কম হলে কলকারখানায় আপনার উৎপাদন ব্যাহত হবে, অর্থনীতির উপর চাপ পড়বে, শ্রমিক বেকার হবে। এটা শুধু একদিকে না, পাওয়ার মানে এভরিথিং। পাওয়ারের যদি আপনার শর্টফল হয় তাহলে আপনার সব কিছুতে, আপনার গৃহস্থালী, আপনার ঘরে বিদ্যুৎ না থাকলে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। তো এই জায়গাটাতে আমাদের সামনে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে সরকারকে। এখন মানে সরকারের অ্যাক্টিভিটিস তো পজিটিভ আছে, এইসব যে লুফলস যেগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে অর্থনীতির অনেকগুলো কিন্তু একেবারে ভগ্নদশা কাটিয়ে উঠবার জন্য সরকারের আন্তরিকতা আছে এবং চেষ্টাও আছে, এবং অনেকগুলো উদ্যোগ আছে। হয়তো সবগুলো উদ্যোগ একসাথে ইফেক্টিভ হবে না, সেক্ষেত্রে আমরা এটা কাটিয়ে উঠতে কত সময় লাগতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে? এটা কাটিয়ে উঠতে সদিচ্ছা থাকলে খুব বেশি সময় লাগবে না। যদি সরকার খুব আন্তরিকভাবেই কাজ করে, তাহলে সরকারের তো বিভিন্ন ম্যানেজমেন্ট থাকে, সেই ম্যানেজমেন্ট থেকে আপনার এটাকে কাটিয়ে উঠতে সহসাই কাটিয়ে ওঠা সম্ভব। সেক্ষেত্রে যারা নিয়োজিত এই সব দায়িত্বে তাদের আন্তরিকতা এবং তাদের, আমি সেটাই বলতেছি যে যারা এই কাজগুলি করবে তাদের সেই দায়িত্বটুকু, তারা কিন্তু দক্ষ, কিন্তু তারা আগে করে নাই একরকম একটা কারণে করে নাই। হ্যাঁ, তাদের লুটপাট, দুর্নীতি, এই সমস্ত কারণ করে নাই। এখন তাদেরকে বহাল রেখেই যদি আপনি কাজটা করতে যান তাহলে কিন্তু একটা সাবোটাইজ হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনাকে একটা নজর দিতে হবে। আবার এই ক্ষেত্রে পরিকল্পনার একটা ব্যাপার আছে। পরিকল্পনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেইভাবে পরিকল্পিতভাবে যদি আগায় এবং যাদেরকে দিয়ে কাজটা করাবে সেই লোকগুলোকে যদি সেভাবে চুজ করে জায়গা মতো ফিট করে বসিয়ে আপনি কাজটা করেন, তাহলে তদারকিটা সঠিকভাবে হয়, তাহলে খুব বেশি চ্যালেঞ্জ হবে না। ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। একই বিষয়ে অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি, যদিও আপনি আইনজীবী, তারপরেও আইনজীবীদেরকে তো সবকিছুতেই কিছু না কিছু খুঁটিনাটি খবর জানতে হয়। এই বিদ্যুৎ সেক্টরে আপনার অপিনিয়ন কি? এর নেতিবাচক প্রভাব আমাদের কতদিন বয়ে চলতে হবে? আসলে আমরা বিগত সময় যেটা দেখেছি, অনেক চটকদার কথার মাধ্যমে উন্নয়ন, শতভাগ বিদ্যুতায়ন, এই কথাগুলোর মাধ্যমে আসলে মূলত একটি দুর্নীতি করার একটি পায়তারা ছিল, যেটা আমরা পরবর্তীতে সব ব্যাপারেই আমরা লক্ষ্য করেছি। তো সুতরাং এই সততা এবং সদিচ্ছা না থাকার কারণে শুধুমাত্র দুর্নীতির বিষয়টিকে সামনে এনে, পিছনে দুর্নীতি বাট সামনে এরকম চটকদার কথার মাধ্যমে আমরা যেটা দেখেছি আদানির সাথে যে চুক্তির, যে রাষ্ট্রবিরোধী যে চুক্তি কিভাবে হতে পারে, গোপন চুক্তি। সুতরাং এই বিষয়গুলোর মাধ্যমে আসলে এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে বিগত ফ্যাসিবাদী সরকার
শুধুমাত্র তার ক্ষমতা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, সাথে সাথে তিনি প্রত্যেকটা সেক্টরে তার দুর্নীতির মাধ্যমে যে অবৈধ এবং প্রত্যেকটা শ্রেণীকে কিন্তু তিনি দুর্নীতির সাথে জড়িয়ে নিয়েছেন এবং তিনি একা করেননি, একটা গ্যাং অফ পিপলসকে তিনি করাপ্টেড করেছেন। এবং এর সাথে আমরা যে শব্দটা আমরা জানি, অলিগার্ক যারা, তারা এ থেকে সুবিধা নিয়েছেন, ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন তারা। সুতরাং এই এতগুলো বিষয় প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু করে দেওয়ার মতো বিষয় তিনি করেছেন। সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশে এখন ইন্টারিম সরকারে যারা রয়েছেন তারা আসলে অনেকটা সদিচ্ছা রয়েছে এই বিষয়গুলোকে সুন্দর করে সামনে সমাধান করার জন্য। এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, গত রমজানে আমরা কিন্তু দেখেছি যে হয়তো ইফতারে বিদ্যুৎ নাই, হয়তো আবার সেহরিতে আছে, সেহরিতে নাই, ইফতারে আছে। বাট এই রমজানে কিন্তু যারা রোজাদার তারা কিন্তু একটি নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাপনা তারা দেখছেন। এবং আশা করি সামনে যে আমাদের গরমের সময়টা রয়েছে সেই সময়ও এটি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি এই পঙ্গু অবস্থা থেকে কিভাবে এই সেক্টরগুলোকে আমাদের জন্য একটি সুন্দর সবল একটি অবস্থা তৈরি করে দিতে পারে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, সেটি হচ্ছে ব্ল্যাক হোলের রিজার্ভ মানি। দৈনিক মানব জমিনের খবর ছিল 2016 সালে বাংলাদেশে আর্থিক খাতে অন্যতম কলঙ্কজনক অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি। বিভিন্ন পত্রিকার রিপোর্টে এর সাথে তৎকালীন গভর্নর সহ কর্মকর্তাদের জড়িত থাকার খবর প্রকাশ হওয়ার পরও আইনের আওতায় আনা হয়নি। বর্তমান সরকার এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে পারে? যদিও আমরা জেনেছি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগেই গ্রেপ্তার করেছে, সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর সহ আরো কয়েকজন, এবং তদন্ত শুরু করেছে। আরো কি কি আইনি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আর্থিক খাতে সুশাসন ফেরানোর জন্য? 2016 সালের 4 ফেব্রুয়ারি এই একটি ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশের একটি ঘটনাবহুল একটি অন্যতম ঘটনা, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং 8,60,00,000 ডলার চুরি হয়েছে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে এই চুরি হওয়ার ঘটনার একদিন পরেই এটা জানা গেছে, বাট সেটি আমরা জেনেছি, বাংলাদেশের জনগণ যাদের টাকা সেই রিজার্ভে রয়েছে তারা জেনেছি 24 দিন পরে। তাহলে এই 24টা দিন আসলে এই চুরির ঘটনাটাকে কিভাবে বিষয়টাকে তারা ডিল করেছে কিন্তু অন্য দেশের আরেকটি গণমাধ্যমের মাধ্যমে। সুতরাং এই যে তাদের যে আসলে লুকোচুরির বিষয়, এত বড় একটি ঘটনা, মানে এটিকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে এই তদন্ত রিপোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-কে, বাংলাদেশের যারা এই তদন্ত করবেন। কিন্তু 2016 সালের ঘটনার পরে, এবং আপনি জেনে থাকবেন যে 2016 সালের সেই 4 ফেব্রুয়ারি ঘটনার পর 39 দিন পরে আমরা যখন জেনেছি, তার 39 দিন পরে যে মামলা হয়েছে, চুরির মামলা হয়েছে একটি মতিঝিলে, সেটার তদন্ত এখনো চলছে। এতটা বছর হয়ে গেল, সেটার কোনো সমাধান আমাদের সেই বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের সদিচ্ছা ছিল না আসলে যে এটার প্রকৃত যে রূপটা সেটি আসলে বিচার হোক বা মানুষ সেটা জানুক, তথ্যটা আসুক। সবচেয়ে এখন আসার বিষয় হলো যে বর্তমান সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি রয়েছেন, তারা এই বিষয়টিকে আরো স্ট্রঙ্গার একটি তদন্ত করার জন্য দুদক এই তদন্তের দায়িত্ব নিয়েছেন। সিআইডির পাশাপাশি দুদকও এটার তদন্ত করবেন। অভিজ্ঞতা তো সুখকর না, কিন্তু আমরা সেই প্রত্যেকটা সংস্থাকে আমরা একটু নতুন ভাবে দেখতে চাচ্ছি। আমাদের তো নাগরিক প্রত্যাশা তো তাই, এবং আমরা মনে করব যে সেটি আমরা পাবো, তারা তাদের জায়গা থেকে আস্থা অন্তত রাখতেই পারে। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো মোসাদ্দেক বিল্লাহ। একই বিষয়ে একটু আফরোজউদ্দিন বিপ্লব, আপনার কাছ থেকে শুনে, গত সরকার এই যে রিজার্ভ চুরির ঘটনাটি ঘটবার 24 দিন পরে এটি জানাজানি হলো, তাও আবার বিদেশি একটি গণমাধ্যমে, এবং তার 39 দিন পরে একটি মামলা হলো। এই যে টাইম লিঙ্গারিং, এর পেছনে কি কোনো সরকারের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, যে এই সময়টাতে তারা এটি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন কিনা? যদি করে থাকেন, এটি কি প্রমাণ করে না যে তাদের সংশ্লিষ্টতা বা তাদের কোনো হস্তক্ষেপ থাকে কিনা? এটা তো অলরেডি ইতিমধ্যে কয়েকদিন আগে বিভিন্ন পত্রপত্রিকার খবরে বের হয়েছে যে এই ঘটনায় ওই সময়ে যারা শীর্ষ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে 13 জনের গাফিলতি পাওয়া গেছে, কিন্তু এটি সরকারের যারা দায়িত্বশীল ছিলেন বা শীর্ষ যারা ছিলেন, তাদের সংশ্লিষ্টতা কি এক্ষেত্রে প্রমাণ করে না? তাদের সংশ্লিষ্টতা ছিল বা প্রমাণ আছে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেজন্য
সাবেক কয়েকজন সাবেক গভর্নর সহ ডেপুটি গভর্নর সহ কয়েকজনকে মানে চিহ্নিত করা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আবার নতুন করে তদন্ত হচ্ছে। আশা করি এটার একটা মানে সুষ্ঠু সুরাহা আমরা একটা মানে সঠিক একটা এই যে মানে টাইম লিঙ্গারিং এর কারণটা কি ছিল? এটাই আমার অবজারভেশন হলো, এটা সরকারের ভিতরের লোকজন জড়িত ছিল, বাংলাদেশ ব্যাংকের বা সরকারের যারা হায়ার ইয়াতে ছিল, হায়ার র্যাঙ্কিংয়ে ছিল, তারা জড়িত ছিল বলেই এটা লিঙ্গারিং হয়েছে, এটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। দ্যাটস ইট, এটার মধ্যে আর কোনো মানে লুকোচাপার কিছু নাই। সেক্ষেত্রে এই যে মানে অর্থনৈতিক ভগ্নদশা বা নানান খাতে যে হাজার কোটি লক্ষ কোটি টাকার যে অনিয়ম, দুর্নীতি এবং যে ফ্যাসিবাদী আচরণ, মানুষকে নির্বিচারে হত্যা, এই সকল কিছুর পরে আমরা আগস্টের 5 তারিখে নতুন এক সম্ভাবনার বাংলাদেশে, সেখানেও এক ধরনের মব উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র সেটি হচ্ছে। এইসব কাটিয়ে উঠবার জন্য আসলে সরকারের কি করা উচিত, কোন কোন উদ্যোগ নেওয়া উচিত এবং নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব? মব কালচারটাকে কিন্তু উস্কে দিচ্ছে পতিত ফ্যাসিস্টদের লুকিয়ে থাকা দোসররাই কিন্তু মব কালচারটাকে, আমাদের সোসাইটির অনেকে কিন্তু না বুঝে আবার ওই উস্কানিতে পাওয়া না, তারা তো এই কাজটাই করবে, তারা তো মানে ওই টোপটা ফেলবে যাতে আমরা অনেকেই যারা না বুঝে সরল মনা তারা ওইটাতে পা দেয়। তো আমাদের সেই ক্ষেত্রে সরকারকেও সচেতন হতে হবে এবং নাগরিকদেরও সচেতন হতে হবে যে এই ধরনের কালচার যাতে না ওঠে এবং আমরা যার জন্য এত রক্ত দিয়েছি, একটা সুশাসন, একটা গণতন্ত্র, একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে বাস করা, মানে নিজেদের অধিকার নিয়ে, সেইটার জন্য সরকারকে যা করার করতে হবে, আমাদের নাগরিকদের অবস্থান থেকে যা করার সেই দায়িত্বটুকু পালন করতে হবে। নাগরিক হয়ে উঠতে হবে, নাগরিক হিসাবে আমাদের নাগরিক দায়িত্বটুকু পালন করতে হবে এবং যেখানে যেটুকু বলার সেইটুকু বলতে হবে, আমাদেরকে চুপ থাকলে হবে না। এই জায়গাটা দায়িত্ব পালন করলে আমরা মনে করি যে এখান থেকে। অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, পরামর্শ এবং প্রত্যাশা। আসলে আমরা নতুন বাংলাদেশে আমরা সবকিছুতেই আশাবাদী হতে চাই এবং এই সময়ের পরে যারা নির্বাচিত হবেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্টেবল গভর্নমেন্ট আমরা আশা করছি এবং যারাই নির্বাচিত হবেন আমরা মনে করি যে এই ছাত্র জনতা বা রাজনৈতিক যাদের দীর্ঘদিনের যাদের লড়াই, সেই লড়াইয়ের সমাপ্তির মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বা যেই স্বপ্নের কারণে এতগুলো ছাত্র জনতা জীবন দিয়েছেন, এত রক্ত, সুতরাং সেটি বাস্তবায়নে তাদের যাতে প্রতি মুহূর্তে তাদের সেই মাথায় এই বিষয়টি থাকে, অন্তত এর উপরে দাঁড়িয়ে যাতে অঙ্গীকার করতে হবে। তাহলে আমরা মনে করি যে একটি মানুষের মধ্য থেকে তার সদিচ্ছা, সততা বেরিয়ে আসলে একটি বাংলাদেশের যেই বাংলাদেশে আমরা চাই সেই বাংলাদেশে আমরা গড়তে পারবো বলে আমরা আশা করি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, ধন্যবাদ আপনাদের বিপ্লব, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত, স্বৈরতন্ত্র হটিয়ে সুগম করেছে গণতন্ত্রের নতুন এক পথ। গণতান্ত্রিক সেই যাত্রায় আমি, আপনি ও আমরা সবাই এর সহযাত্রী। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন আমরা গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি, রুখে দেই ফ্যাসিবাদ, প্রত্যাখ্যান করি কুপমণ্ডুকতার রাজনীতি। আমাদের সবার সচেতন অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।